নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রায় ১৭ বছরের আমার মিডিয়াতে কাজ করবার অভিজ্ঞতা, বহু মানুষকে বহুভাবে সংগ্রাম আন্দোলন করতে দেখেছি। তার মধ্যে বেশিরভাগ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে বেশিরভাগই রাজনৈতিক মুখ, রাজনৈতিক নেতা তাদের দলের জন্য লড়াই করেছেন, তাদের পদের জন্য লড়াই করেছেন। কিন্তু আ মানে এমন একজন মানুষকে আমার এই কর্মজীবনের মধ্যে দেখার, হয়তোবা এই প্রজন্মের মানুষের দেখার সৌভাগ্য হলো যে মাটি কামড়ে থেকে লড়াই করা যায়। বা একটা কথা আমাকে বাড়ির বয়স্করা বলতেন যে আশীর্বাদ করলে, মানে বয়স্ক মানুষরা নাকি আশীর্বাদ করলে আয়ু বেড়ে যায়। তো আমি জানি না যে আসলে ভাস্কর ঘোষের আয়ু কতটা বাড়বে। রিয়েলি আমি এটা আমার সঙ্গে রয়েছেন ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক। মহাভারতের একটা ছোট্ট কথা বলি। মহাভারতে যখন যতুগৃহে আগুন লেগেছে, তখন বিদুর খেয়াল করেছিলেন যে মাটির তলার গর্ত দিয়ে ইঁদুররা সবার আগে বেরিয়ে আসছে। এটা দেখে বোঝা যায় যে আগুন লেগে গেছে। পরবর্তীকালে আমরা ওই তুলনা এনে দেখি যে সরকার কি অবস্থায় রয়েছে, সব থেকে ভালো বুঝতে পারেন সরকারি কর্মচারীরা। তো আমার সঙ্গে বসে থাকা ভাস্কর ঘোষ একজন সরকারি কর্মচারী। ভাস্কর দা, আপনার থেকে একদম ওপেন জিজ্ঞেস করি, ঠিক এখন এই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে, অ্যাজ অন ডেট, আমরা মার্চে এই অনুষ্ঠান করছি, মার্চের প্রায় শেষের দিকে, কি অবস্থা সরকারের? অনেকে হয়তো বলতে পারেন যে এর অবস্থান তো সরকার বিরোধী। হুম, না, আমি কোনো সরকার বিরোধী কোনো মানুষ হুম, নই। হুম, আ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার কোনো হুম। মানে যেমন দুর্বলতা নেই, তার প্রতি কোনো জন্মগত কোনো শত্রুতাও আক্রোশ। আমার নেই। হুম, একদমই নেই। হুম, আমি ব্যক্তি মানুষ, একটা মনে করি যে একটা প্রতিষ্ঠান, তার একটা বাইন্ডিং আছে। সেই বাইন্ডিংটা কি? হুম, সে বাইন্ডিংটা হচ্ছে তার সংবিধান। হুম, তারা একটা সীমারেখা টেনে দিয়েছে। তুমি এর বাইরে বেরোতে পারো না। একটা প্রতিষ্ঠান যাকে দাঁড় করিয়ে রেখেছে জনগণের স্বার্থ, হুম, তার যে পিলার, সেই পিলারগুলো দাঁড়িয়ে আছে, মানুষ ধরে আছেন। হুম, তার কাজ প্রতি মুহূর্তে মানুষের স্বার্থ রক্ষা করা। সেখান থেকে যখন বিচ্যুত হয়, তখন তার বিরুদ্ধে কথা না বলাটা হচ্ছে সংবিধানের প্রতি অপমান করা। সেই জায়গা থেকেই আমাদের এই অবস্থান, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে কথাটা আপনি খুব বললেন, খুব ইন্টারেস্টিং কথা, যে অবস্থাটা কি? সমস্ত রকম কসমেটিসিজম বাদ দিয়ে যদি আমি বলি, একদম গ্রাউন্ড রিয়েলিটি, হুম, শিক্ষিত মানুষ। আমি শিক্ষিত মানুষ বলতে কার কতটা মানে সার্টিফিকেটে জোর আছে আমি সে হুম, হুম, কথাটা হুম, বলছি না। আমি শিক্ষিত মানুষ বলতে বলছি যে চেতনার যে দিক থেকে যার শিক্ষার জাগরণ ঘটেছে, তারা কেউ এই সরকারটার সাথে নেই। কি কারণে সেটা আমি হুম, পরে হয়তো আসছি, বা সরকার নিজেই তা অনেক বেশি ভালো করে জানে। এই সরকারটা যে কর্মের উদযাপন করেছেন, প্রত্যেকটা কর্ম, তার সাথে তার একটাই উদ্দেশ্য জড়িয়ে থেকেছে, রাজ্যের প্রকৃত উন্নয়ন নয়, হুম, মানুষের সশক্তিকরণ নয়, মানুষকে স্বাধীন ভারতের সংবিধানের যে প্রকৃত মূল্য সেগুলোকে অনুভব করানো নয়, শুধু এবং শুধুমাত্র ভোট রাজনীতির খেলা। হুম, এবং আমি এমন কাজ করব যাতে করে সে আমার প্রতি নির্ভরশীল হয়ে থাকবে, এবং দিনের শেষে নির্বাচনের সময় ভোটটা আমাকে দিয়ে, অথবা আচ্ছা, সে যদি নিজে দিতে না পারে, তাহলে আমি তার ভোটটা অন্য কাউকে দিয়ে, আমার অনুগত কাউকে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দিলেও সে প্রতিবাদের সাহস পাবে না, এবং আমি ক্ষমতাটা ভোগ করব। তার বিনিময়ে আচ্ছা, আমি তাকে কষ্টে শিষ্টে বাঁচিয়ে রাখার মতো করে বাঁচিয়ে রাখবো। এই অবস্থাটা যখন একটানা চলতে থাকে, হুম, একটা সময় গিয়ে পরে বিদ্রোহ হয়। আপনাকে যদি টাইম ফ্রেমে চলে যান, হুম, একটু যদি কল্পনা শক্তির আপনার বিকাশ ঘটাতে পারেন, দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ কৃতদাসে জীবনযাপন করছে, হুম, শিকলে বাঁধা, খেতে পাচ্ছে হুম, না। হুম, তারাও কিন্তু বিদ্রোহ করছেন। কখন? হুম, যখন তার বেঁচে থাকাটা হুম, প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াচ্ছে। হুম, পশ্চিমবঙ্গবাসীর বেঁচে থাকাটাই, সম্মান নিয়ে বেঁচে থাকাটাই এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। আমরাও চাই যে ভোটের সিস্টেমটা ঠিকঠাক না হলে কাজের ভিত্তিতে মানুষ ভোট চাইতে যাবে না। এখন যেটা হয়েছে, হুম, পশ্চিমবঙ্গে যেটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে, হুম, কাজ করুক বা না করুক, গরু ছাগল যেই শাসক পার্টিতে দাঁড়াক সেই জিতে যায়। হুম, এই জায়গাটা বদল হওয়া দরকার। আচ্ছা, কাজ করো, ভোট নাও। এই জায়গাটা প্রতিষ্ঠা করার জন্য যেটা করা প্রয়োজন, সেটা হচ্ছে যে ভোট চুরিটাকে রোখা দরকার। আচ্ছা, মানুষ
তার 5 বছরের অভিজ্ঞতাকে নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং সেই 5 বছরের অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবে। না, আমি এখানে না ভাস্কর দা একটা প্রশ্ন করে ফেলি। আম এই যে সরকারি যারা কর্মী রয়েছেন, এখন তো আমরা ভোটে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের বা রাজনৈতিক নেতাদের পরিকাস্ট করি। বাট আমার মনে হয়েছিল এবং আমি আমার প্রোডাকশনকে সমুখদাকে বললাম যে, দেখো ভোট প্রক্রিয়াতে কিন্তু সরকারি কর্মীদের একটা বিরাট ভূমিকা থাকে। মানে একদম ভোটের দিন আপনি ২৩-২৯ সরকারি কর্মীদের বিরাট ভূমিকা থাকবে এবং ৪ তারিখেও বিরাট ভূমিকা থাকবে। আমাকে একটু ভাস্কর দা জানাবেন পরিষ্কার করে। কারণ এর আগেও যখন আপনারা আন্দোলন করেছেন তখন দেখেছি আপনাদের ভোট কেন্দ্রে যেতে গিয়ে বা না যেতে নানান রকম অ্যালিবাই হয়েছে, নানান রকম কথা উঠেছে। একজন সরকারি কর্মী একটা ভোট প্রক্রিয়াতে অন দ্য ডেট অফ পোলিং এবং অন দ্য ডেট অফ রেজাল্ট এই দুটো দিনে কতটা ভূমিকা থাকে, এবং এর সঙ্গে আরেকটা জায়গায় ভাস্কর দা একটু জুড়ে দিই, এই যে কারচুপি করা বা এই যে ছলচাতুরি করা বা ভোটকে প্রভাবিত করা সরকারি কর্মীদের হাতে কতটা থাকে? আহ, শুধু ওই দুটো দিন নয়, তার আগের সমস্ত প্রক্রিয়াটাই তো সরকারি কর্মচারীরাই চালান। আচ্ছা, কিরকম সেটা মেটেরিয়াল থেকে শুরু করে মেশিনপত্র রেডি করা, এই যে ভোটিং মেশিনগুলো রেডি হবে, হ্যাঁ। সেগুলোকে সিলিং করা, সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে জায়গায় জায়গায় নিয়ে যাওয়া, আচ্ছা, ভোটের প্রক্রিয়াটাকে রেডি করা, মানে লিস্ট রেডি করা, সমস্তটাই তো সরকারি কর্মীরা করেন ভোটের দিনে। আচ্ছা, কর্মচারীরা সেই টেনাসিটি দেখাতে পারলে নির্বাচন কমিশন যদি তার হাতে সেরকম পাওয়ার দেয়, সে মাছি গলতে দেবে না। একদম মানুষ আসবে, মানুষ ভোট দেবে। সত্যি কি মাছি গলে? অবশ্যই গলে, সেটা কি আর বলতে হয় নাকি? তাই আচ্ছা, পশ্চিমবঙ্গে এই মাছি গলাটা কিন্তু আজকের নয়। মানে এটা আমি বলছি, হ্যাঁ বলুন না। 2004 সালে আমি আরামবাগে ভোট নিতে গেছি। আচ্ছা, কি হয়েছিল শুনুন। আমার বাড়ি দুর্গাপুরে, আমাকে আরামবাগে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছিল 2004-এ, যতদূর সম্ভব 2004-এই তো মনে হচ্ছে লোকসভা ভোট হলো। একদম গ্রামের বাইরে একটা স্কুল, সেখানে টিনের চালা, সেখানে গিয়ে আমার ডিউটি পড়েছে। আচ্ছা, তখনকার যারা ছিলেন তারা এসে পরে বললেন যে ভোটটা আমরা করিয়ে নেব। আচ্ছা, এবার দেখলাম যে আমাদের যারা প্রিজাইডিং ছিলেন, আমি ফার্স্ট পোলিং ছিলাম, দেখলাম যে বাকিরা মানে প্রিজাইডিং বলেন যে ঠিক আছে তাহলে তাই হবে, খাওয়া দাওয়া দিলেন, তারা খাওয়া দাওয়া করে খুশ। আচ্ছা, আমি বেঁকে বসলাম। এবার আমাকে হুমকি দেওয়া শুরু হলো। আচ্ছা, আমি বললাম যে আমাকে যদি মেরে এখানে ভাসিয়েও দেন, আমি একদম অত্যুক্তি করছি না, এটা তো প্রমাণ দিতে পারবো না, আমি চিরকালই ওরকম একবজ্ঞা, আচ্ছা, এমন একজনকেও দিতে দেবো না। তাহলে এটা হচ্ছে সরকারি কর্মচারীদের ভূমিকা। আচ্ছা, এই মানে কি হয় কি করে এসে আমরা জাস্ট মানে বহু ইনসাইড কিছু হয়, স্টোরিগুলো মানে বহু কিছু হয়। যেমন ধরুন হতে পারে, আপনি এলেন না, হ্যাঁ, আপনার কোনো একটা কার্ড জোগাড় করলো, এসে পরে ভোট দিয়ে চলে গেল। আচ্ছা, মানে ছবি তো মিলবে না তাহলে না, নির্বাচন কমিশন যে মানে বুথ স্লিপ দেয়, সেই বুথ স্লিপ দিয়ে আচ্ছা, আচ্ছা, সেটা দিয়ে হতে পারে। আচ্ছা, পোলিং পার্টি ম্যানেজড হলে পরে কোনো হুম। কিছুই না দিয়ে ছেড়ে দিতে পারে, আচ্ছা। মানে হয়ে গেল। না, কিন্তু আমরা তো ভোটের ঘরের মধ্যে দেখি যে অন্যান্য রাজনৈতিক দলেরও পোলিং এজেন্টরা থাকে। বিরোধী পক্ষের পোলিং এজেন্ট এইসব ক্ষেত্রে আচ্ছা, তাদেরকে বসতে দেওয়া হয় না। ও আচ্ছা, আর আরেকটা ক্ষেত্রে হয় কি, প্রচুর শ্যাডো ক্যান্ডিডেট দাঁড় করানো হয়। আচ্ছা, সেই শ্যাডো ক্যান্ডিডেটদের পোলিং এজেন্ট গুলো মানে শাসক দল থেকে দাঁড় করানো হয়, তাহলে শ্যাডো আচ্ছা। ক্যান্ডিডেটের যে পোলিং এজেন্ট, আচ্ছা, তাহলে শাসক দল কি হলো, মানে এটা আমি শুধু এই শাসকের হ্যাঁ, কথা হ্যাঁ, বলছি না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, শাসন নিরপেক্ষভাবে, হ্যাঁ, হ্যাঁ, মানে সংখ্যা তত্ত্বে বেরিয়ে গেল, তাহলে সে এই যে মানসিক চাপে পড়লো, সেই মানসিক মাইক্রো লেভেলে গিয়ে সেই মানসিক চাপটা ভোটের দিন শেষ হয়ে যাওয়ার পরে কি হবে। আচ্ছা, আমরা গত নির্বাচনে মানে 2024-এর নির্বাচনে আমরা গিয়ে পরে নির্বাচন কমিশনকে বললাম যে একটা নির্বাচন কমিশন কত রকম ভাবে নিয়মে বাইন্ডিং সে চলতে পারে। প্রথমটা হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ভোট পরবর্তী হিংসার জন্য ওই একই কেন্দ্রীয় নির্বাচন কমিশন 2জন এসপি এবং 2জন ডিএম কে শোকজ করে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালু করে তাদেরকে সাসপেন্ড করলো। আর এটা যদি পশ্চিমবঙ্গে করতে হতো, তাহলে পশ্চিমবঙ্গে তো সব জেলারই সব ডিএম এবং এসপি সাসপেন্ড হওয়ার কথা ছিল, হলো না কেন? মানে সব জেলাতে এই ধরনের ঘটনা ঘটে? সব জেলাতে ভোট পরবর্তী হিংসা তো হয়েছে। আচ্ছা, ভোট পরবর্তী হিংসার কথা আমি বলছি কি যে নির্বাচন কমিশনও কিন্তু রাজ্য বেসিসে তাদের যে ভূমিকা বিভিন্ন রকম হয়েছে, যে কারণে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারে না। আচ্ছা, এটা আপনি একজন সরকারি কর্মী হিসাবে বলছেন, এবং ভাস্কর, মোটামুটি কতবার আপনি ভোটের কাজে থেকেছেন? কোনোবারই ভোট ইয়ে থেকে বাদ যায় না। আচ্ছা, প্রত্যেকবারই ভোটের ডিউটি আসে। আচ্ছা, লাস্ট দুটো ইলেকশনে আমরা যেহেতু নিজেরা এখন ভোটিং কন্ট্রোল রুম খুলি এবং সেটা নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষেই খুলি, তাতে মানে অসাধারণ আমাদের কাজকর্ম করা হয়। ধরুন এই যে বিডিও ঘুরে বেড়াচ্ছেন মানে ফেরার হয়ে, সেই বিডিও তখন ভুটান সীমান্তের একটা ব্লকের দায়িত্বে, আচ্ছা, পঞ্চায়েত ভোটের সময়।
রাত 12টার সময় তিনি বুথে বুথে গেছেন, হুম, গিয়ে পরে বলছেন যে ওই ব্যালট পেপারগুলো আমাকে দিন, আমি কালকে সকালবেলায় ফেরত দিয়ে যাব। আচ্ছা, ভিডিও বলছে ভিডিও। মানে এই সোনা ব্যবসায়ী খুনে যে ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা 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 আমরা তখন আমাদের কাছে রিপোর্ট এলো। আচ্ছা। এবার মনে মনে করে দেখুন যে সেইবার আমরা কেস করেছিলাম হুম, প্রথম, হুম, এবং আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম কেন্দ্রীয় বাহিনী দাবিতে, হুম, লোকাল নির্বাচনে। হুম, হুম, ভারতবর্ষে প্রথম হুম, ঘটেছিল। হুম, রাত 12টার সময় পোলিং পার্টিরা সন্ত্রস্ত হয়ে আমাদেরকে ফোন করলেন আচ্ছা, যে এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানালাম, সংবাদ মাধ্যমকে জানালাম। হুম, আলটিমেটলি উনি যখন, এবং ওনাকে ফোন করা হলো, যখন উনি বুঝতে পারলেন যে ব্যাপারটা প্রচারে এসে গেছে, উনি তখন ব্যক্তি দিয়ে কেটে পড়লেন। আচ্ছা, মানে এরকম লেভেলের আমরা কাজ করেছিলাম। এই দুটো ইলেকশন আমার ডিউটি আসেনি, আচ্ছা, বা ডিউটি এলে পরে আমি যাইনি। হ্যাঁ। আলটিমেটলি নির্বাচন কমিশন হুম, নামটা কেটে দিয়েছিল আর কি আমার। হুম, তাছাড়া সমস্ত নির্বাচনে আমি ডিউটি করেছি, বিভিন্ন হুম, জায়গাতে গিয়ে করেছি। হুম। এবং শুধু আমি যাওয়া বলে নয়, এটা আমার, আমি তো একা না, বলছি না, হ্যাঁ, ব্যক্তি মানে আমি কিছু নই, হ্যাঁ, 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 আমি হ্যাঁ, সবাইকে রিপ্রেজেন্ট করছি কিন্তু এখানে। হ্যাঁ, আর অধিকাংশটাই চাপটাকে সাস্টেন করতে পারেন না। আচ্ছা। মানে বিরোধী পক্ষ বা নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা, সেই হুম। ব্যবস্থাপনার মানে সরকারি কর্মচারীরা সরকারের ধারাতে প্রবাহিত হয়ে যান। প্রবাহিত মানে হয়ে যায়। তাদের নিজের অস্তিত্ব তারা রাখতে রাখতে পারেন পারে না না। বলছেন। আচ্ছা। এবারে কিন্তু অন্য হ্যাঁ। গল্প হবে। এবার এবার আচ্ছা, হবেই। কি হবে? মানে হবে বলতে দেখুন, এই হ্যাঁ। যে ভিতরে যে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা, হুম, সেটা হুম। আমরাই প্রস্তাব দিয়ে পরে ওয়েবকাস্টিং করিয়েছিলাম। 100% বলেছেন ওয়েবকাস্টিং হবে। হবে। হ্যাঁ। এবারে বাইরেও দিতে বলেছি, তারা সেটা মেনে নিয়েছেন। আচ্ছা। আমরা এবার চাইছি যে হুম। গণনা কেন্দ্রের ভিতরে প্রত্যেকটা গণনা টেবিলের উপরেও ওয়েবকাস্টিং এর ব্যবস্থা শুধু থাকা নয়, আচ্ছা। সেই ওয়েবকাস্টিং যেন প্রত্যেকটা গণনা কেন্দ্রের বাইরে জায়ান্ট স্ক্রিনে, মানে তার লাইভ সম্প্রচার করা হয়, যাতে করে সংবাদ মাধ্যম সহ রাজ্যবাসী দেখতে পারেন। আমাকে জিজ্ঞাসা করবেন কেন? হ্যাঁ। আমি বলছি যে গোটা নির্বাচন প্রক্রিয়াতে হুম, হুম। আপনি ধরুন একজন ভোটার, আচ্ছা। আপনি কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন বা কোন দলে আপনার মতামতটা জ্ঞাপন করছেন, সেইটুকু শুধু গোপনীয়তা থাকার কথা। হ্যাঁ। আর কোনো জায়গাটা কোনো গোপনীয়তার কোনো প্রভিশন কোথাও নেই। আচ্ছা। তাহলে গণনা কেন্দ্রের গণনা হবে, সেখানে এত, হ্যাঁ। মানে এত ঢাক ঢাক গুড়গুড়ের কিসের আয়োজন? আচ্ছা। অন্যান্য জায়গাতে সমস্যা না হলেও পশ্চিমবঙ্গে কিন্তু সমস্যা আছে। রাজ্য বেসিসে এই সমস্যার জায়গাগুলোকে যদি নির্বাচন কমিশন সঠিকভাবে না ধরে, আমার মনে হয় মানুষ যা চাইছেন আর বাস্তবের প্রতিফলনের মধ্যে তফাৎ এবারে তফাৎ। না, আমাকে ভাস্কর দা একটা কথা বলুন। ভোটের দিন হয়তো গুলি বন্দুক নিয়ে আসলো, একটা মানসিক চাপ তৈরি করলো, বা আপনি বলছেন এজেন্টদেরকে ম্যানিপুলেট করা গেল, বা পোলিং প্রিসাইডিং, পোলিং 1, 2, 3 তারা ভয় পেয়ে গেলেন। এইসব হতে পারে। একটা ইন্টারভিউতে আপনি বলছিলেন যে যেদিন মানে মেইন কারচুপি হয়, আমি আপনার বেশ কিছু ইন্টারভিউ দেখছিলাম। মানে ওই কমেন্ট শুনছিলাম। সেখানে আপনি বলছেন ভোটের কাউন্টিং এর দিন মূল খেলাটা হয়। কি একদম। হয় দাদা একটু বলবেন? কারণ মানে আমার দর্শকদেরকেই বলুন যে কি ধরনের করাপশন হয় আর মানে করাপশনটা বলতে দেখুন, হ্যাঁ, হ্যাঁ। মানে এই সরকারের যে, মানে হুম। যদি ওয়ে অফ ফাংশনিংটা দেখেন, হুম, হুম। এর যত না নীতি নির্ধারণ ওনাদের দলের লোকেরা করেন, আচ্ছা, তার থেকে অনেক বেশি করে করেন আলাপন বন্দ্যোপাধ্যায়রা। আচ্ছা। আমি আলাপনকে একটা প্রতীক ধরে নিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে প্রত্যেকটা জেলায় ডিএম, এসপিরা দায়িত্বে থাকেন হুম, ভোটটা কিভাবে যাবে। আচ্ছা। মানে আইপ্যাক থেকে ওসি, বিডিওদেরকে টার্গেট দেওয়া হয় যে তোমার থানা এলাকায় কত লিড দিতে হবে। এটা বাস্তব। মানে এই টার্গেট আইপ্যাক থেকে দেওয়া হয় ডিএম, এসপিদের। সমস্ত কিছু সেভাবে আচ্ছা। চলে। প্রত্যেকটা অফিসে অফিসে এরকম করে শ্যাডো কর্মচারী নিয়োগ করা আছে। এই যে আচ্ছা। অস্থায়ী কর্মচারী নিয়োগের প্রতি শ্যাডো এদের, কর্মচারী বলতে একটু বলুন। মানে তার কোনো অস্তিত্বই পাবেন না কোথাও। আচ্ছা। কিন্তু মানে বিডিও অফিসে আইপ্যাক এর লোক আছে? হ্যাঁ, একদম আছে। কিন্তু তিনি কাজ করেন ও প্রত্যেকটা জায়গাতে। আচ্ছা। এবার এই লোকগুলোকে, তাহলে ধরুন তার মানে তো যে বিডিওরও ফ্রি হ্যান্ড নেই। যে বিডিও, সরকারি এসডিও অফিসার যিনি আছেন, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তিনি যদি ইনক্লাইন্ড হয়ে থাকেন শাসক দলের প্রতি, হুম, এবং আছেন এখন, নির্বাচন কমিশন যেটা করছে একদম ঠিকঠাকভাবে করছে। তারা আরো কতটা করতে পারবে আমার জানা নেই। কিন্তু একদম ঠিকঠাকভাবে করছেন। এই জায়গাটাকে, নেক্সাসটাকে ভাঙতে না পারলে ভোট বাক্সে যা সংখ্যা বেরোচ্ছে, সেই সংখ্যাটা ওখানে গিয়ে যখন সিস্টেমের মধ্যে পুট আপ হবে, সেটা পাল্টে যায়। কি বলছেন? আমি বলছি দায়িত্ব নিয়ে এটা। মানে একটা আমি এখন এটাকে যদি এখন কেউ যদি বলে যে চ্যালেঞ্জ করলে আমি উত্তর দিতে হবে, মানে হয়তো সেই ডকুমেন্টস তো নেই আপনার কাছে। কি কিন্তু করে আপনি থাকবে? হ্যাঁ, কারণ হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ। ফোন নিয়ে যেতে দেয় না, স্বাভাবিক, আমাদের কোনো স্বাভাবিক। কিছুই রাখতে হুম, দেয় না। হুম, কি করে হুম। থাকবে? হ্যাঁ, একদম। আমি ওই জন্যই তো বলছি যে একদম। নির্বাচন কমিশন দেখাক আচ্ছা। যে সেই যে সিস্টেমটা পরিচালনা করছে, সেই সিস্টেমটার মধ্যে সমস্ত রকম স্বচ্ছতা আছে। মানুষের দেখার অধিকার আছে তো। তাই তো, নির্বাচন কমিশন তো কোনো omnipotent বডি নয়। তাই তো। তাকেও জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। শিওর। তাহলে ভোট গণনার যে প্রসেস, সেই প্রসেসের আপনারই দায়িত্বপ্রাপ্ত লোক যদি ম্যানিপুলেট করে, হুম। তাহলে সেখানে আপনি কেন মানুষকে জানাবেন না? এই যে অনেক জায়গায় বলা হচ্ছে বিএলওরা মারা গেছে।
হার্ট ফেল করেছে কারুর, বা নার্ভাস সিস্টেম কারুর ডিসঅর্ডার, কেউ আত্মহত্যা করেছেন, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাগুলোর পেছনে কারণটা কি? মানে সত্যি কি মানে সরকারি কর্মচারীরা তো ভীতু যে একটা ভোটের কাজ করতে গিয়ে তারা এভাবে পুরো একটা মিসম্যানেজমেন্টের শিকার হলেন। তৃণমূল কংগ্রেস দাবি করছে প্রায় ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ১৫০ জন বিএলও নয়, বিএলও তার মধ্যে আছেন, অন্যান্য মানুষেরও আছেন। এরকম বহু ঘটনা জানি হুম। আমি। হুম। বহু পরিচিত মানুষ আছেন যারা এমনি মারা গেছেন, আচ্ছা, সেগুলোকে সাজানো হয়েছে যে আচ্ছা। মারা গেছেন। বহু বিএলও আমাদের পরিচিতই ছিল। হুম, হুম। দেখা যাচ্ছে যে সে তার পারিবারিক ঝামেলাতে ঋণে জর্জরিত হয়ে সুসাইড করেছেন। আচ্ছা। তাকে দেখানো হয়েছে যে সে এই কাজের চাপে সুসাইড করেছেন। কোনো প্রশাসনিক চাপ ছিল? মানে প্রশাসনিক, আমি বলছি শাসক দলের পক্ষ থেকে কোনো চাপ ছিল? বিভিন্ন বিএলও জায়গায় চাপ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় চাপ হয়েছে, আচ্ছা, মাইক্রো লেভেলে মানে চাপ সৃষ্টি করা তো হয়েছে। আচ্ছা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা। এবং তার থেকে বড় কোনো বিষয় আমার কি মনে হয়েছে জানেন তো? হুম। মনে হয়েছে হুম, যে এই বিষয়টাকে এমন একটা রাজনৈতিক ইস্যু করা হয়েছিল, এটা কিন্তু হুম। কোনো রাজনৈতিক ইস্যু হওয়া উচিত ছিল না। ঠিক। এটা একদম। একদম একটা পিওরলি একটা প্রশাসনিক একটা ব্যাপার। পুরো কনস্টিটিউশনাল প্রসিডিউর একদম। নির্বাচন কমিশন এর পূর্বেও এসআইআর করেছেন। হুম, আমার মনে হয় আরো বেশি করে হওয়া উচিত এটা। একদম। এবং হুম, এটা কোনো রাজনৈতিক ইস্যুও হতে পারে না। হুম। আজকের দিনে ধরুন জনগণনা হবে। জনগণনাটিকে কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে। তাই তো। আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতির হুম, অত্যন্ত দৈন্যদশা বলে হুম। এই এসআইআরটা একটা রাজনৈতিক ইস্যু হলো। ঠিকই। অথচ পশ্চিমবঙ্গে মানে রাজনীতি করার মতো হাজারো একটা ইস্যু আছে বিরোধীদের কাছেও। দুর্ভাগ্যের বিষয়, হুম। এটা তাদের ব্যর্থতাই বলবো, যে তারা ওই বিষয়গুলো থেকে দৃষ্টি সরিয়ে মানে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র ধামাচাপা। এসআইআরটাকেই নিয়ে পড়ে গেলেন। মানুষের হুম, চাকরি না পাওয়ার সমস্যা, স্কুলের পরিকাঠামো না থাকার সমস্যা, স্বাস্থ্যক্ষেত্র ভেঙে পড়ছে তার সমস্যা, শিল্প কারখানা নেই, আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নেই, হুম। পরিকাঠামো রাস্তাঘাট বেহাল, এই সমস্ত কিছু মিলিয়ে গেল। সত্যি। লক্ষ লক্ষ চাষি আলুর দাম হুম, পাচ্ছে না। হুম, যা খরচা সেই খরচা পর্যন্ত ওঠেনি। হুম। ২০০ টাকা বস্তা আলু বিক্রি করতে হচ্ছে। দায়টা রাজ্য সরকারের নেই? একদম। সেই সেই ব্যর্থতা নিয়ে যদি এসআইআর এর মতো করে নামতো না, হালটাই বদলে যেত। আমি অত্যন্ত দুঃখিত এই রাজ্যের হুম। বিরোধী দলগুলো সম্পর্কে। আচ্ছা, আমাকে একটা কথা একটু বলুন। এই যে এর মধ্যেই তো নির্বাচন কমিশন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। যেমন মুখ্য সচিবকে, স্বরাষ্ট্র সচিবকে, এদিকে ডিজিকে, অন্যদিকে সিপিকে তারা সরিয়ে দিয়েছেন। এটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ২-৩ বার তিনি মঞ্চে, তারপরে যতবার তিনি পাবলিক অ্যাড্রেস করেছেন, বলেছেন যে এই করল, সেই করল ইত্যাদি। এই স্টেপগুলো ঠিক আছে? মানে এই সচিব পর্যায়ে বা পুলিশের কমিশনার পর্যায়ে বা ডিজির পর্যায়ে কোনোভাবে ভোট ম্যানিপুলেশন হয়? দেখুন, আপনারা দেখেছেন? ঠিক ভুলটা ঠিক আমি জানি না। হুম, কিন্তু আমার স্মৃতি যদি মানে বিট্রে না করে, হুম। তাহলে বলতে পারি যে এটা যদি নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি করিয়ে থাকে, যেটা অভিযোগ করছেন তিনি, আচ্ছা। তাহলে এই একই কাজ তো ২০১১ নির্বাচনে উনি করিয়েছিলেন। তৎকালীন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে হুম, দিয়ে। হুম, একই তো কাজ হয়েছিল। হুম, কিন্তু দুঃখিত আমরা যে হুম, তার উপরে অপশক্তির ভর এত বেশি হুম। যে এই অপকর্ম ছাড়া অন্য কিছু তিনি করতে পারেন বলে মনে হয় না। দেখুন, মোটামুটি একটা পারসেপশন যে কেন্দ্রীয় বাহিনী আসলে মোটামুটিভাবে একটা নিরাপত্তা থাকবে। কিন্তু বারংবার এই কেন্দ্রীয় বাহিনীর দিকেই নানান প্রশ্ন ওঠে। তাদের নাকি বসিয়ে খাওয়ানো হয়, তাদের নাকি নানানভাবে রিক্রিয়েশন এর ব্যবস্থা করা হয়। আবার কেন্দ্রীয় বাহিনী থাকলেও এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভোট লুট হওয়া, প্যানিক ক্রিয়েট করা বা নানানভাবে থ্রেট কালচার চলে, এগুলো হয়। এটা কি করে হয় ভাস্করদা? এই কেন্দ্রীয় বাহিনী তো বাইরে বিরাট, বিরাট বন্দুক নিয়ে তারা বাইরে পাহারা দেয়। এটা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কি কখনো শাসক দল দ্বারা প্রভাবিত হয়? অনেক মানে বিগত কয়েকটা নির্বাচনে সেটা দেখছি হয়েছে। হচ্ছে। আচ্ছা, মানে জায়গায়, জায়গায় সব কিন্তু নয়। তাহলে আচ্ছা। বাহিনীটাকে অসম্মান করা হয়। পার্টলি। পার্টলি। আচ্ছা। মানে এটা কিন্তু হচ্ছে দেখছি। হুম, মানে হুম, অদ্ভুতভাবে তারা নিষ্ক্রিয় থাকছেন। হুম, কি কারণে সেটা বলতে পারছি না। হুম, অদ্ভুতভাবে তারা নিষ্ক্রিয় থাকছেন। ধরুন আমরা কন্ট্রোল রুম খুলে বসে আছি। হুম। তাদের যে কন্ট্রোল রুমের তাদের যে নাম্বার দেওয়া আছে তাকে মানে রিপোর্ট করা হচ্ছে। হুম। তিনি কিন্তু রেসপন্স করতে অনেক সময় নিচ্ছেন, যেটা তার কাছ থেকে মানে আমরা আশা ভোটকর্মী হিসেবেও মানে আশা করিনি আরকি। আচ্ছা, কিন্তু দেখা মানে যাচ্ছে যে এটা হচ্ছে। আপনাদের আর কর্মীরা ওখানে বসে কল মানে করছে, পাচ্ছে না। হ্যাঁ, আর আমার যে ইন্ট্রোডাকশন টা দিলেন যে দিয়ে ইয়ে হ্যাঁ, আমি মনে করি তার থেকে বেশি করে বেরিয়ে আমি একজন নাগরিক মানুষ, হ্যাঁ, একদম। যিনি অনেক বেশি করে বাঙালি জাতির কথা ভাবি, বাংলাটার হুম, কথা ভাবি। হুম, এবং মনে করি যে এই বাংলা অসুখে থাকলে হুম, ভারতবর্ষ সুখে থাকতে পারে না। আমি একদম। সেই উদ্দেশ্যে মনে করি যে হুম, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে হুম, বাংলাটাও অসুখ থেকে বেরিয়ে এসে হুম। সুস্থ হয়ে ঘুরে ফিরে বেড়ানো প্রয়োজন। এবং তার জন্যই চাই যে বাংলাটা সুস্থ পথে আসুক। না, মানে আপনি কার দ্বারা আদর্শে অনুপ্রাণিত আমি জানি না। এই যে আন্দোলন যেভাবে, আমি একটা সময় আপনাদের মনে হয়
আইনজীবীকে দেওয়ার টাকার সংকুলানের জন্য আমি দেখলাম আপনাকে, আমি ফেসবুক লাইভে করছেন, আপনি বলছেন যে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতির পেমেন্ট আপনাদের পরে শুনানির জন্য দিতে হবে। মানে এই যে অনুপ্রেরণা, এটা কোথার থেকে পান? মানে আজকে বহু মানুষের আশীর্বাদ, আমরা ফিল্ডে যাই ভাস্করদীপ, কান্ট বিলিভ যে কি ধরনের মানুষ আপনার, মানে আপনি বরঞ্চ কোনো দলের প্রার্থী হলে এবার আপনি জিতে যেতেন, জানেন, সত্যি কথা বলছি আমি। মানে এই রকম জনপ্রিয়তা আপনার আছে। দুটি মানুষ আমার হ্যাঁ। বাল্য থেকে হ্যাঁ। একদম আদর্শ। হ্যাঁ, এক হচ্ছে স্বামী বিবেকানন্দ, ন্যায়ের জন্য লড়াই আর কি। আর এক হচ্ছেন হুম। মানে তারই ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা। মানে আমার কাছে ওই যে জায়গাটা বলছিলেন তখন আমার সামনে, আমার মনে আছে সেই হুম, সময়টা। আমাদের হুম, কাছে পয়সা ছিল না সত্যি হুম, করে। হুম। গোপাল সুব্রমণিয়াম জি গোপাল সুব্রমণিয়াম। পরম আমাদের প্রতি আশীর্বাদ, হ্যাঁ। যে ওনার 25 লাখ টাকা ফিস উনি কমিয়ে 15 লাখ টাকা নিয়েছেন আমাদের প্রতি। আমি ক্যামেরার আচ্ছা, সামনে বলছি, আমাদের আচ্ছা। কাছে তার মানে হ্যাঁ। ইয়ে আছে। আমরা কোনো হুম। একটা পয়সা এদিক ওদিক করি না। আচ্ছা। এই লড়াইটা শুধুমাত্র ডিএ লড়াই তো নয়। আমি আচ্ছা। মনে করি তার থেকে অনেক বেশি করে হুম, মানে ডিএটা যেহেতু কম পায় পশ্চিমবঙ্গের মানুষ, হুম। মানে কর্মচারীরা, হুম, তার সাথে পাল্লা দিয়ে সমস্ত ক্ষেত্রটা সস্তা হয়েছে, শ্রম সস্তা হয়েছে। হুম, বাঙালি জাতির শ্রমটাকে বাঁচাতে হবে। এটা হচ্ছে প্রধান লক্ষ্য। হুম, মানে আমাকে কেউ কট্টর বামপন্থী শ্রমিক নেতা হুম, বলতে পারেন, হুম, অসুবিধা কিছু হুম, নেই। হুম, আমি ওসবের ধারই ধারি না। কোনো হুম, আদর্শ নেই, কোনো বাদে আমি বিশ্বাস করি না। হুম, হুম, বাদ মানে হচ্ছে বিয়োগ। হুম, আমি জীবনে জীবন যোগ পছন্দ করি। আপনার সাথে আমার যোগ হবে। আপনি নিজের স্বার্থে থাকবেন, আমি নিজের স্বার্থে থাকবো। কিন্তু কোথাও না কোথাও রাজ্যটার স্বার্থে, দেশের স্বার্থে আপনার সাথে আমার যোগ হবে। আমি চাই যে এই বাঙালি জাতি তার শ্রম, যে শ্রমটা সে বিক্রি করে গোটা পৃথিবীতে তার আলাদা সম্মান প্রতিষ্ঠা করেছে, সেই শ্রমের মর্যাদাটা আবার ফিরে আসুক। বেশ। আর যখন আপনি এসছেন ডিএ নিয়ে, একেবারে যদি না বলা হয় না, লোকে আমাকে ভীষণভাবে মানে বলবে, লোকটা আসলো, তুমি ডিএ এর একটা লাইন জিজ্ঞেস করলে না। যেদিন নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঘোষণা করবে, ঠিক তার কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি ডিএ দিয়ে দেব, রোপা আইন মেনে যে ডিএ দেওয়ার কথা আমি দেব, মার্চের মধ্যে দেব। এবার এখানে দাঁড়িয়ে আপনাদের স্টাডিটা তো আরো অনেক প্রিসাইজ স্টাডি হয়। এই নোটিফিকেশন মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, এবং তারপরে আপনারা কি ভাবছেন? কারণ আপনারা কি বলছেন তার উপরে তাকিয়ে রয়েছে প্রচুর সরকারি কর্মচারী এবং বিশেষ করে অবসরপ্রাপ্তরা তো বটেই। লড়াইটা আমাদের তাদের জন্যই বেশি হুম, করে। হুম, এবং সেটা জায়গাটাও হচ্ছে এটাই যে হুম, আমরা যে অধিকারগুলো ভোগ করছি সেটা হুম। তাদের ত্যাগ স্বীকারের ফলে। তারা লড়াই করছেন বলে আমরা যেটুকু অধিকার ভোগ করছি সেটা তাদের। আচ্ছা, বাবা-মাদের মানে অধিকারের জন্য ছেলেকে লড়তে হয়। আমরা সন্তান হিসেবেই তাদের লড়াইটা লড়ছি। একদম। হুম, এরপরেই গেল যে অনেকে ভাবছেন যে মমতা ব্যানার্জির মহত্ত্বটা যে ভোটের ৫০ মিনিট আগে এটা ঘোষণা হুম, করলেন, হুম, একদমই নয়। হুম। মানে প্যাঁচে পড়েছেন, পাকে ফেলেছি আমরা, আচ্ছা। যে কারণে দিতে বাধ্য হয়েছেন। মানে আমরা বলেছিলাম যে পালাতে জায়গা দেব না। মানে চাপের নাম বাবা জীবন, চাপের যেটা। নাম বাবাজি। হ্যাঁ, আদালতের চাপ ছিল, আন্দোলনের চাপ ছিল। আচ্ছা। সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ সহ সমস্ত হুম, কর্মচারীরা এক হয়ে গিয়েছিলেন। হুম, হুম, ধর্মঘট হয়েছে, ৪ ঘন্টা কলকাতাটাকে অবরুদ্ধ হয়েছে, মানুষের হুম, অসুবিধা হয়েছে, ঠিক হুম, আছে। কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতেই হবে, কিছু করার নেই। হুম, আল্টিমেটলি যখন বুঝতে পারলেন হুম। যে আমার ঘরের ভিতরেই আগুন লেগেছে, তখন তাকে তড়িঘড়ি সেটাকে ঢাকা দিতে হলো। মানে এটাকে ড্যামেজ কন্ট্রোল ড্যামেজ করছে। কন্ট্রোল। হুম, এবং ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এ তো ছলনা করে। বললাম যে হুম, অপকর্ম করে, হুম, এবং হুম, এই যে হুম। নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশনের মধ্যেও কিন্তু অপকর্মের ছাপটা স্পষ্ট। আচ্ছা। সুপ্রিম কোর্ট বলছে যে তোমাকে ডিএটা দিতে হবে। কখন? হুম, ১লা এপ্রিল ২০০৮ থেকে হুম, ৩১শে ডিসেম্বর ২০১৯ পিরিয়ডের মধ্যে যে বকেয়া তার হুম, মেটাতে হবে। হুম, 25% এখনই, বাকি 75% এর একটা পার্সেন্টেজ মানে ৩১শে মার্চের মধ্যে। হুম, হুম, কারা পাবেন? এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। হুম, হুম। সমস্ত স্তরের কর্মচারী পেনশনার। ঠিক। উনি নোটিফিকেশন জারি করলেন কি? এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শুধু সরকারি কর্মচারী পেনশনার। ও বাকিদের জন্য বললেন যে আন্ডার কনসিডারেশন ফর সাম টাইম। আচ্ছা। আমরা আজকেই বলেছি ২৪ তারিখ পর্যন্ত, মানে এই মাসের শেষ পর্যন্ত সময় থাকবে। হুম, আপনি ম্যাচিং অর্ডার বের করুন। আর সুপ্রিম কোর্টে যে দুটো পিটিশন করে রেখেছেন, হুম, রিভিউ পিটিশন এবং এমএ অ্যাপ্লিকেশন, হুম। দুটোকে প্রত্যাহার করুন। আচ্ছা। না হলে কর্মচারীরা আবার যেমন পথে নামবে, আপনাকে ফেলার জন্য আপনার অপকর্মের সমস্ত স্বরূপগুলোকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তুলে ধরব। একটা লাস্ট কথা বলবেন ভাস্করদা? আপনারা কি সত্যি, যদি এই জায়গায় আপনাদের লক্ষ্যটা পূরণ না হয়, তাহলে কোনোভাবেই কি সরকারি কর্মচারীরা ভোটের দিন এবং কাউন্টিং এর দিন মাথা নত করবে না? কোনোভাবেই? আপনার মনে হয় আপনাদের সংগঠন এতটা ডেডিকেটেডলি কাজ করতে পারবে? যার জন্য রেজাল্ট হয়তো সামথিং চেঞ্জ হয়ে যেতে পারে? মানুষের হুম, ধরুন
আহ, 1757 সালে ভারতবর্ষ সে অর্থে পরাধীন শুরু হলো। পলাশির যুদ্ধ। হ্যাঁ, হ্যাঁ, চুপ করে থাকলেন। একদম। জঙ্গলমহলের একদল মানুষ তারা প্রতিবাদ করলেন, বিদ্রোহ করলেন। কেন হুম। করেছিলেন? তাদের হুম। জাত্যাভিমানে লেগেছিল। হুম। লড়াইটা এখন বাঙালির জাত্যাভিমানের লড়াই। আমি আচ্ছা। কিছুক্ষণ আগে শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছেন বাঙালি অস্মিতার লড়াই। হ্যাঁ। যে বাঙালির শ্রমটাকে সস্তা করেছেন, যে বাঙালির আত্মপরিচয়টাকে শেষ করেছেন, যে বাঙালির অস্তিত্বটাকে মিটিয়ে দিয়েছেন, 10 বছর আগে যে বাঙালি পূজিত হতো সেই বাঙালিকে এখন পদদলিত হতে হয়। ভয়ই আছে, পূজিত আর পদদলিত। আপনিই সেই ব্যক্তি পূজিত থেকে পদদলিত করার মানুষ, আর আপনি বলছেন যে বাঙালি অস্মিতার লড়াই বাঁচাবেন। বাঙালি জাতির এত দৈন্যদশা আসেনি যে বাঙালির অস্মিতার লড়াই করা বিবেকানন্দ নেতাজি থেকে আপনার হাতে সেই অস্মিতা রক্ষার দায় দেবে। আমরা আমাদের লড়াইটা ঠিক করে নেব। এই লড়াইটা ভোটের দিনেও বাঙালি তার অস্তিত্ব রক্ষার লড়াই লড়বে কর্মচারীদের মধ্যে দিয়ে। অসাধারণ। ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। আমরা এবং আপনারা ইতিহাসের পাতায় ক্রুসেড পড়েছি, এক্সোডাস পড়েছি, কিন্তু আবারও বলছি, হয়তো অনেকের মতের সঙ্গে আমার মত অমিলও হতে পারে, মাটি কামড়ে থেকে লড়াই করা কিন্তু আমরা এই সংগ্রামী যৌথ মঞ্চ, আরও একাধিক মঞ্চ তারা একসঙ্গে যেভাবে করছেন তাদের থেকে দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র ডি এর জন্য নয়, আরো অনেকগুলো দাবি রয়েছে ভাস্কর দাদের, যেমন হচ্ছে অস্থায়ী পদগুলোকে পূরণ করতে হবে, যে যে সমস্ত বা যে ফাঁকা পদগুলো পূরণ করতে হবে, অস্থায়ীদেরকে পার্মানেন্ট করতে হবে ইত্যাদি। তবে সরকারি কর্মচারীরা ভোটের দিন বা রেজাল্টের দিন তারা অটুট থেকে একেবারে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে পারবেন কি? অন্ততপক্ষে ভাস্করদার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে সরকারি কর্মচারীরা সম্পূর্ণভাবে এক এবং ঐক্যবদ্ধ। সময় বলবে। আজকে এখানে শেষ করব। অনেক ধন্যবাদ জানাই ভাস্করদাকে আমাদের সঙ্গে আসবার জন্য। নমস্কার সবাইকে।